আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তেহরানের দানবীয় পারমাণবিক মজুদ ভয়াবহ হারে বেড়েছে। ইরানের হাতে 900 পাউন্ড ইউরেনিয়াম, যা দিয়ে তৈরি করা যাবে 10টি পরমাণু বোমা। নেতানিয়াহুর আতঙ্কিত চিৎকার, তেহরানকে এখনই থামাও। খান ইউনিসে তুমুল সংঘর্ষ, এবার আল কুদসের হামলায় রক্তাক্ত আরও 10 ইসরায়েলি সেনা। ইসরায়েলের রাষ্ট্রদূতকে জরুরি তলব করে কঠোর ভাষায় তিরস্কার করে নেতানিয়াহুর কড়া বার্তা আরব আমিরাতের। প্রতিরক্ষা প্রধানের যুদ্ধ বিমান হারানোর স্বীকারোক্তিতে ভারত জুড়ে তোলপাড়, তোপের মুখে মোদি। আফগান পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের পরিকল্পনা, সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, দিল্লির কপালে চিন্তার ভাঁজ। বোন আলিমা খানের বিস্ফোরক তথ্য, ফাঁস হল সেনাবাহিনীর 3 গোপন প্রস্তাব, আপোষহীন ইমরান খানের না। যুক্তরাষ্ট্রের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া ফিলিস্তিনি গোষ্ঠীর। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তেহরানের দানবীয় পারমাণবিক মজুদ ভয়াবহ হারে বেড়েছে। ইরানের হাতে 900 পাউন্ড ইউরেনিয়াম, যা দিয়ে তৈরি করা যাবে 10টি পরমাণু বোমা। নেতানিয়াহুর আতঙ্কিত চিৎকার, তেহরানকে এখনই থামাও। জাতিসংঘের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সাম্প্রতিক এক রিপোর্টে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান 900 পাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা প্রায় অস্ত্র স্তরের কাছাকাছি এবং যা বিশ্বের কোনো পরমাণু অস্ত্রবিহীন দেশের জন্য নজিরবিহীন। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান মাত্র কয়েকদিনের মধ্যে 10টি পরমাণু বোমা বানাতে পারবে। এমন খবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আতঙ্কিত হয়ে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই তথ্য প্রকাশের সময়টাই অত্যন্ত সংবেদনশীল, কারণ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে ওয়াশিংটন তেহরানের সাথে একটি পারমাণবিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। আইএইএ শনিবার এক প্রতিবেদনে দাবি করেছে যে 17 মে পর্যন্ত ইরান 60% মাত্রায় সমৃদ্ধ 408.6 কেজি ইউরেনিয়াম মজুত করেছে। পরমাণু অস্ত্র নেই এমন যে কোনো দেশের ক্ষেত্রে উচ্চ মাত্রায় সমৃদ্ধ এই পরিমাণ ইউরেনিয়াম মজুত নজিরবিহীন ঘটনা। ফেব্রুয়ারির সর্বশেষ প্রতিবেদন থেকে এই মজুদের পরিমাণ প্রায় 50% বেড়ে 133.8 কেজিতে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ হলেই তা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত। ফলে ইরানের এই অগ্রগতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। আইএইএ এর গোপনীয় প্রতিবেদনটি বিভিন্ন সংবাদ সংস্থার হাতে এসেছে। এতে বলা হয়েছে, সংস্থাটির নজরদারির বাইরে 3টে স্থানে গোপনে পারমাণবিক কার্যক্রম চালিয়েছে তেহরান। সংস্থাটি বিষয়টিকে গভীর উদ্বেগের বলে উল্লেখ করেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির দীর্ঘদিনের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, তেহরান পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপর আলোচনায় চাপ সৃষ্টি করা হচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হামেদ মোসাভি আল জাজিরাকে বলেছেন, উভয় পক্ষই আলোচনায় সুবিধাজনক অবস্থান নিতে চেষ্টা করছে। ইরানের জন্য পারমাণবিক অগ্রগতি একটি চাপ তৈরির হাতিয়ার। মোসাভির মতে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কৌশল। ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ এর সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের ঘোষণা করেছে, শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে পরিচালিত তাদের এক অভিযানে ইসরায়েলের 10 সেনা হতাহত হয়েছে। এক বিবৃতিতে আল কুদস ব্রিগেডস জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর এই হামলা ছিল নির্ভুল ও পরিকল্পিত। হামলাটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়। ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের পূর্বাঞ্চলে অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি সেনা যানে শক্তিশালী বিস্ফোরক স্থাপন ও তা উড়িয়ে দেওয়ার দৃশ্য সম্প্রচার করেছে।
আল জাজিরার প্রচারিত ফুটেজে দেখা গেছে আল-কুস ব্রিগেডসের অন্তর্ভুক্ত খান ইউনিস ব্রিগেড এর যোদ্ধারা মাটি খুঁড়ে বিস্ফোরক পুঁতে রাখছেন। এরপর ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের যানবাহন সেখানে এগিয়ে আসে। ফুটেজে আরও দেখা যায় খান ইউনিসের পূর্বাঞ্চলে অগ্রসর হওয়ার সময় একটি ইসরায়েলি D9 বুলডোজার বিস্ফোরণের শিকার হয়। আল সারাআর ক্যামেরা ধারণ করে বিস্ফোরণের মুহূর্ত, যাতে আকাশে ধোঁয়া ও আগুনের গোলা উঠতে দেখা যায়। পরে ইসরায়েলি সেনারা ক্ষতিগ্রস্ত বুলডোজার সরিয়ে নেওয়া এবং নিহত ও আহতদের উদ্ধারের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। টেলিগ্রামে এক বিবৃতিতে আল-কুস ব্রিগেড জানায় তারা খান ইউনিস শহরের দক্ষিণ পূর্বে অন্য আরেকটি অপারেশনে কাস্টমস পুলিশ এলাকার নিকটে ইসরায়েলি সেনাদের সমাবেশ ও যানবাহনের উপর মর্টার শেল নিক্ষেপ করেছে। এর আগে গাজা শহরের সুজাইয়া পাড়ার পূর্বাঞ্চলে একটি বুম ট্র্যাপ করা বাড়িতে ইসরায়েলি সেনাদের আটকে রেখে সেটি উড়িয়ে দেওয়ার ভিডিও তারা প্রকাশ করে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের রাষ্ট্রদূত ইওসি শেলিকে জরুরি তলব করে কঠোর ভাষায় তিরস্কার করেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। গাজায় ইসরায়েলের ক্রিয়াকলাপ এবং ওয়েস্ট ব্যাংকে নতুন বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আরব বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভের প্রেক্ষাপটে এই কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আব্রাহাম চুক্তির পর থেকে সম্পর্কের যে ইতিবাচক গতি ছিল, এই টানাপোড়েন তারই একটি বড় পরিবর্তন নির্দেশ করে। ইসরায়েলের সাথে ইইউ এর সম্পর্ক নিয়ে এখন চাপের মুখে থাকতে হচ্ছে আমিরাতকে। এছাড়া আল আকসা মসজিদ প্রাঙ্গণ ও জেরুজালেমের মুসলিম অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের লজ্জাজনক ও আপত্তিকর কর্মকাণ্ডের প্রতিবাদে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর কঠোর পদক্ষেপ নেয়। আরব আমিরাত সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলি উগ্রপন্থীদের বারবার হামলা ও সহিংসতা উস্কে দেওয়ার ঘটনা শুধু ফিলিস্তিনিদের জন্যই নয়, পুরো অঞ্চল ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। ইউএই এটিকে ইচ্ছাকৃত বৈষম্যমূলক আচরণ আখ্যা দিয়ে বলেছে, এই ধরনের কর্মকাণ্ড মুসলমানদের জন্য গুরুতর প্ররোচনা এবং পবিত্র নগরীর মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের রাষ্ট্রদূত ইওসি শেলিকে সতর্ক করে বলা হয়েছে যে ইসরায়েলি উগ্রপন্থীদের বারবার হামলা ও সহিংসতা উস্কে দেওয়ার ঘটনা শুধু ফিলিস্তিনিদের জন্যই নয়, পুরো অঞ্চল ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি সরকারকে তার কর্মকর্তা এবং বসতকারীদের কর্মকাণ্ডের জন্য পূর্ণ দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি মন্ত্রীবর্গ সহ জবাবদিহি করতে এবং জেরুজালেমকে সহিংসতা ও চরমপন্থার হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে আব্রাহাম চুক্তির পর ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে আমিরাতের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আরব দেশগুলোর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখলেও ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে নমনীয় নয়। ভারতের সেনা সর্বাধিনায়ক জানালেন, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভারত অন্তত একটি যুদ্ধ বিমান হারিয়েছে। প্রতিরক্ষা প্রধানের যুদ্ধ বিমান এমন হারানোর স্বীকারোক্তিতে ভারত জুড়ে তোলপাড়, তোপের মুখে মোদি। ভারতের পাকিস্তানে চালানো অপারেশন সিন্দুর এর সময় সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিশেষ করে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে জবাবদিহিতার চাপ দ্রুত বাড়ছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে তেলেঙ্গানার সেচ মন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীর যুদ্ধ বিমান পাইলট উত্তর কুমার রেড্ডি বলেন, সরকারকে এখন প্রকাশ করতে হবে পাকিস্তান কতটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। এই সত্য অস্বীকার করার সময় শেষ। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান নিজেই স্বীকার করেছেন বিমান ক্ষতির কথা। পুরো দেশ জানতে চাইছে সরকার কেন বিষয়টি লুকাচ্ছে। সিডিএস অনিল চৌহান, যিনি ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, শাংরি-লা নিরাপত্তা সংলাপে সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি স্বীকার করেছেন যে অপারেশন সিন্দুর সময় পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। তিনি বলেন, কতগুলো বিমান ভূপাতিত হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন এই ক্ষতি হলো তা বোঝা এবং সংশোধন করাই প্রয়োজন। এর আগে এয়ার অপারেশনসের মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যুদ্ধ ক্ষতি একেবারে স্বাভাবিক এবং যুদ্ধের অংশ। আফগান পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের পরিকল্পনা সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, দিল্লির কপালে চিন্তার ভাঁজ। পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নতি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। আগামী দিনে আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ ভ্রমণের কথা রয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে এমনটাই জানায়।
টিআরটি প্রতিবেদন অনুসারে এই পদক্ষেপ প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা হ্রাসের ইঙ্গিত দেয়, কারণ তালেবান কর্তৃপক্ষ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ইতোমধ্যে কঠিন সাম্প্রতিক মাসগুলোতে শীতল হয়ে উঠেছে। নিরাপত্তা উদ্বেগ এবং হাজার হাজার আফগানকে বহিষ্কারের জন্য ইসলামাবাদের অভিযানের কারণে এটি আরও বেড়ে যায়। পাকিস্তানের শীর্ষ কূটনীতিক বলেছেন, কাবুলে নিযুক্ত চার্জ ডি অ্যাফেয়ার্সকে রাষ্ট্রদূতের পদে উন্নীত করা হবে। কাবুল পরে ঘোষণা করেছে ইসলামাবাদে তার প্রতিনিধিকেও একই পদবিতে উন্নীত করা হবে। কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে আরও বলেছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্বের এই উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত করে। মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল বলেন, কাবুলের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তান সফর করবেন। পাকিস্তান এবং আফগানিস্তান কূটনৈতিক সম্পর্ক জোরদার, যোগাযোগ উন্নত এবং বাণিজ্য অবকাঠামো এবং উন্নয়ন বৃদ্ধির জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে চীন ইতোমধ্যে আলোচনা করেছে। মুত্তাকি মে মাসে বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সাথে সাক্ষাৎ করেন, যা তাদের চীনা প্রতিপক্ষ ওয়াং ইর সাথে ত্রিপক্ষীয় বৈঠকের অংশ ছিল। পরে ওয়াং কাবুল এবং ইসলামাবাদের রাষ্ট্রদূত বিনিময়ের ইচ্ছার কথা ঘোষণা করেন এবং আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক উন্নয়নের সহায়তা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন। ইশাক দার পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের ইতিবাচক গতিপথ এর প্রশংসা করে বলেন, তাদের প্রতিনিধিদের উন্নতিকরণ দুটি ভ্রাতৃত্বপ্রতিম দেশের মধ্যে আরও বিনিময়কে উৎসাহিত করবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য 3টি শর্ত দেওয়া হয়েছিল বলে সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যম বোমা ফাটিয়েছেন তার বোন আলিমা খান। পাকিস্তানি একটি প্রভাবশালী গণমাধ্যমের সূত্রে জানা যায়, ইসলামাবাদের সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইমরান খানের বোন আলিমা দাবি করেছেন, তার ভাইকে মুক্তি দিতে 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল এবং ইমরান খানের সাথে জড়িত মামলাগুলিতে কারসাজি করেছে একটি অদৃশ্য শক্তি, বিচারকদের উপর চাপ সৃষ্টি করছে এবং আইনি প্রক্রিয়াকে রীতিমতো প্রভাবিত করছে তারা। এই অদৃশ্য শক্তিকে উদ্দেশ্য করে এ সময় আলিমা বলেন, আমি অদৃশ্য শক্তিগুলিকে বলতে চাই যে আমি আলোচনার জন্য প্রস্তুত। আলিমা খান আরও জানান, ইমরান খান এই অদৃশ্য শক্তির দেওয়া শর্তগুলো সবগুলোই দৃঢ় কণ্ঠে নাচক করে দিয়েছেন। শর্তগুলো নাচক করে তিনি যেন আবারও প্রমাণ করলেন কি কারণে বর্তমান সময়ের পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও আপোষহীন নেতা তিনি। কিন্তু এখন প্রশ্ন হলো, কোন সেই 3 শর্ত যা মানলেই মুক্তি পেতেন ইমরান খান? বোন আলিমা খানের ভাষ্যে সেসব শর্তের প্রথমটি হলো 3 বছর নীরব থাকা। ইমরান খানকে 3 বছরের জন্য রাজনৈতিক মন্তব্য এবং সমালোচনা থেকে বিরত থাকতে বলা হয়েছিল, কিন্তু লড়াকু ইমরান তাতে সায় দেয়নি। উল্টো এই শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন, ইয়াজিদের মতো অত্যাচারের মুখে আমি 3 মিনিটের জন্য চুপ থাকব না। ইমরান খানের মুক্তির জন্য দ্বিতীয় শর্তটি ছিল 26তম সাংবিধানিক সংশোধনী গ্রহণ করা। এই সংশোধনীটি আগে থেকেই বিতর্কিত এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মেয়াদ বাড়ানোর সম্ভাব্যতার জন্য সমালোচিত হয়ে আসছে। নিজের সাংবিধানিক শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকারের উপর দৃঢ়তা প্রকাশ করে ইমরান খান এই সংশোধনীও গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে সাফ। আর সর্বশেষ ও 3 নম্বর শর্তটি ছিল 9 মের ঘটনার জন্য ক্ষমা চাওয়া। 2023 সালের 9 মে সংঘটিত ঘটনার জন্য ইমরান খানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বলেছেন তার অনুতপ্ত হওয়ার কিছু নেই এবং সিসিটিভি ফুটেজে অদৃশ্য করে দেওয়ার জন্য উল্টো দায়ী ব্যক্তিদের ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি। গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই জবাবে হামাস বলেছে, তারা এমন একটি সমঝোতায় আগ্রহী যা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে, ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার ঘটাবে এবং সেখানে অবাধ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ সৃষ্টি করবে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবের লক্ষ্য গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আমাদের জনগণের জন্য সহায়তার প্রভাব বজায় রাখা। সংগঠনটি আরও জানায়, প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে হামাসের হাতে থাকা 10 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং 18টি মরদেহ ফেরত দেওয়া হবে। বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, হামাসের এই 3টি শর্ত, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবাধ মানবিক সহায়তা হচ্ছে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধের মূল চাবিকাঠি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে 42 দিনের একটি যুদ্ধ
যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু ইসরায়েল সেই সময় চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়। গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ভারী যন্ত্রপাতি এবং অন্যান্য জরুরি সহায়তা প্রবেশ করতে পারেনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তেহরানের দানবীয় পারমাণবিক মজুদ ভয়াবহ হারে বেড়েছে। ইরানের হাতে 900 পাউন্ড ইউরেনিয়াম, যা দিয়ে তৈরি করা যাবে 10টি পরমাণু বোমা। নেতানিয়াহুর আতঙ্কিত চিৎকার, তেহরানকে এখনই থামাও। খান ইউনিসে তুমুল সংঘর্ষ, এবার আল-কুদসের হামলায় রক্তাক্ত আরও 10 ইসরায়েলি সেনা। ইসরায়েলের রাষ্ট্রদূতকে জরুরি তলব করে কঠোর ভাষায় তিরস্কার করে নেতানিয়াহুর কড়া বার্তা আরব আমিরাতের। প্রতিরক্ষা প্রধানের যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তিতে ভারত জুড়ে তোলপাড়, তোপের মুখে মোদি। আফগান পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের পরিকল্পনা, সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, দিল্লির কপালে চিন্তার ভাঁজ। বোন আলিমা খানের বিস্ফোরক তথ্য, ফাঁস হলো সেনাবাহিনীর 3 গোপন প্রস্তাব, আপোষহীন ইমরান খানের না। যুক্তরাষ্ট্রের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া ফিলিস্তিনি গোষ্ঠীর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।